দেশের দুর্বল আর্থিক অবস্থার পাশাপাশি নির্বাচনী ইশতেহার ও মধ্যপ্রাচ্য সংকটে ত্রিমুখী চ্যালেঞ্জ সরকার। এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, আগামী বাজেটে বড় চ্যালেঞ্জ থাকলেও টাকা ছাপাতে চায় না সরকার, বরং ঋণ নির্ভর অর্থনীতির বিপরীতে বিনিয়োগ বান্ধব অর্থনীতিতে মনোযোগী তার সরকার। প্রবলেম হচ্ছে আমাদের যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ হচ্ছে, এটা হচ্ছে আরেকটা বড় সমস্যা। এখানে আমাদের বড় একটা অংশ এখানে আমাদেরকে খরচ করতে হচ্ছে, এক্সট্রা অতিরিক্ত দামে আমাদের জ্বালানি কিনতে হচ্ছে, এটা আবার তার উপরে। সুতরাং একটা থ্রি ওয়ে চ্যালেঞ্জ আর কি, অনেক বড় চ্যালেঞ্জ। তো আমরা এই বিষয়গুলো আলাপ করেছি এতক্ষণ ধরে, কিভাবে রিসোর্স মোবিলাইজেশনের মাধ্যমে এই চ্যালেঞ্জগুলো আমরা মোকাবেলা করতে পারি। হরমুজ প্রণালী দিয়ে আটকে পড়া বাংলাদেশের 6টি জাহাজ পার হওয়ার অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনা নিয়ে সকালে ঢাকায় ইরানের দূতাবাসে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী। হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের জাহাজ চলাচলের ব্যাপারে কোনো সমস্যা নেই বলেও জানান রাষ্ট্রদূত। তার আশা, বাংলাদেশের চলমান জ্বালানি সংকটের সমাধান করতে পারবে ইরান। তবে ইরানে কতজন বাংলাদেশি আছে সেই হিসেব তাদের কাছে নেই বলে জানান জলিল রাহিমি। আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরাতে সহযোগিতা করবে ইরান। چون شما رو دوست خودمون و برادر خودمون و مسلمان میدونیم از شما گلایه میکنیم যেহেতু বাংলাদেশ আমাদের বন্ধু এবং একটা মুসলিম দেশ, আমাদের কাছের খুব, সেই জন্য আমরা আমাদের একটা দুঃখের জায়গা থেকে আমরা এটা و هم چین و هم روسیه این به اصطلاح تجاوز رو محکوم کردن। তবে আপনারা নিশ্চয়ই জানেন যে চীন এবং রাশিয়া এই আগ্রাসনকে নিন্দা করেছে। এদিকে সারা দেশে তেল নিয়ে অস্থিরতা নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার। তেল মজুতের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হচ্ছে বিপুল জ্বালানি তেল, আটক ও জরিমানা করা হচ্ছে কয়েকজন মজুতদারকে। এদিকে তেল নিয়ে বিশৃঙ্খলার বিরূপ প্রভাব পড়েছে পরিবহন ও কৃষি সহ নানা ক্ষেত্রে। সহকর্মীদের তথ্যছবিতে বিস্তারিত। ফরিদপুরের বেশিরভাগ ফিলিং স্টেশনে নেই গাড়ির দীর্ঘ সারি, কারণ মিটারের ওপরে লেখা তেল নেই। কর্তৃপক্ষ বলছে, ডিপো থেকে যা তেল সরবরাহ হয়েছে সব মুহূর্তেই বিক্রি হয়ে গেছে। আমার গতকালের বরাদ্দ ছিল খুলনা ডিপো থেকে 3000 লিটার ডিজেল, 3000 লিটার পেট্রোল আর 2000 লিটার অকটেন। গ্রাহকদের চাহিদাটা, তেলের দাম বাড়তে পারে, তেলের বড় ধরনের একটা সংকট হতে পারে, এই একটা আতঙ্ক সৃষ্টির জায়গা থেকে তাদের চাহিদাটা অনেক বেশি। মানিকগঞ্জে ডিজেলের অভাবে খরায় বড় ক্ষেতের জমি ফেটে যাচ্ছে। এ কারণে ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন কৃষকরা। খুচরা বাজারে কোনো তেল পাচ্ছি না, এখন তেল পাচ্ছি শুধু পাম্পে যাওয়া লাগে তেল আনতে। পাম্পে গেলে ওই যার 10 পাখি তাকে 5 লিটার দেয়, যার 2 পাখি তারা 5 লিটার দেয়। পানির জন্য ক্ষেত নষ্ট হয়ে যাইতেছে এবং কি কোন রকম চালায় ভিজায় রাখতেছি। বাজারে গেলে তেল 2 লিটার থেকে 3 লিটার দেয়, এর বেশি তেল দেয় না। তেল আমাকে লাগবে 4 লিটার, পাই আমরা 2 লিটার। 2 লিটার তেলে তো আমাকে হয় না। যদিও কৃষি কর্মকর্তা বলছেন, কৃষকের চাহিদা মতো ডিজেল দিতে পাম্পগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। যে সমস্ত কৃষক ভাইরা ডিজেলের জন্য আসে, তাদেরকে ডিজেল দেওয়ার ব্যবস্থা আমরা করি, যাতে করে তার সেচের কোনো সমস্যা না হয়। মেহেরপুর সদরের দক্ষিণ শালিকা গ্রামে অবৈধভাবে মজুত করা 5000 লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ। এ সময় আবু সুফিয়ান নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বরিশালের ডিপো থেকে রোটেশন পদ্ধতিতে জ্বালানি তেল দেওয়া হচ্ছে। সে অনুযায়ী ভোক্তাদেরও রোটেশন পদ্ধতিতে তেল দিচ্ছে পাম্প কর্তৃপক্ষ। মৌলভীবাজারে পাম্পগুলোতে ডিজেল সরবরাহ মোটামুটি স্বাভাবিক, তবে অধিকাংশ পাম্পে মিলছে না পেট্রোল ও অকটেন। আজকে মনে হলো যখন তেল মিলে না, যেখানে মিলে 10টা 5টা মিলে, আমরা চাহিদা পূরণ হয় না। 3টা পাম্পে করলাম, কোথাও তেল পাই নাই। আমাদের তো জরুরি সেবা, তেল দরকার। মাগুরায় বেশিরভাগ পাম্পেই তেলের সরবরাহ আছে, তবে চাহিদার তুলনায় কম। ডিজেল না পাওয়ায় ক্ষুব্ধ কৃষক। আমরা জায়গাতে সিরিয়াল ধরে টাইমে আসতেছি এই পর্যন্ত, আর এখন তেল থাকতে আমাদের তেল দিচ্ছে না, কোথাও তেল নেই। আমরা তেল দেখবো, আমরা বিপরীত তেল দেখবো, আমরা স্কেল দেখবো। ধানে পাঠে শেষ। ভোলার বেসিক শিল্পনগরীতে অবৈধ মজুত করা 6000 লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। 2 প্রতিষ্ঠানকে 1.5 লাখ টাকা জরিমানা করা হয়েছে। পিন্টু হাজং, 71। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে আজকে জ্বালানি তেল ব্যবস্থাপনা নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব, আপনি যে পাম্পে রয়েছেন সেখানকার কি অবস্থা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে?
আসলে অবস্থা ব্যতিক্রম কিছু নেই। আমরা গত 1 মাস ধরে পেট্রোল পাম্পগুলোতে যে অবস্থা দেখতে পাচ্ছি, যে চিত্র দেখতে পাচ্ছি, যে ভোগান্তি দেখতে পাচ্ছি, সেটি এখনো বলবৎ আছে এবং সরকারের পক্ষ থেকে আসলে জ্বালানি তেল সরবরাহ বাড়িয়েও আসলে এই পরিস্থিতি সামাল দিতে পারছে না। সবশেষ আমরা দেখেছি যে গতকালকে জ্বালানি তেলের নতুন করে সমন্বয় করা হয়, সেখানে আমরা দেখেছি যে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি, অর্থাৎ অকটেন, পেট্রোল এবং ডিজেলের পুরনো দামেই সরকার দাম রেখেছে যে এপ্রিল মাসে আসলে কোনো ধরনের এই 3 ধরনের জ্বালানি তেলের দাম বাড়বে না। সেই দিক থেকে আসলে গ্রাহকদের একটা স্বস্তি কাজ করছে, কিন্তু এখনো পাম্পের চিত্র বদলায়নি। পাম্পে লম্বা লাইন, দীর্ঘ সারি এবং গ্রাহকদের যে ভোগান্তি সেটি অব্যাহত আছে এবং যে পাম্পের কর্তৃপক্ষ আছেন, কর্মীরা আছেন, তারাও কিন্তু বিরক্ত এবং ভোগান্তির মধ্যে আছেন যে এত গাড়ি, এত যানবাহনের চাপ তারা আসলে সামাল দিতে হিমশিম খাচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে কয়েকজন গ্রাহকের সাথে কথা বলেছি যে আসলে জ্বালানি তেলের দাম বাড়েনি, তারপরও কেন আপনারা এই লম্বা লাইনে দীর্ঘ সারিতে অনেকক্ষণ অপেক্ষার পর তেল নিতে হচ্ছে। তারা বলছেন যে অনেকে আসলে এখনও আতঙ্কের মধ্যে আছেন যে কখন আসলে তেল ফুরিয়ে যায়, কারণ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে 7 থেকে 10 দিনের মতো তেল মজুদ আছে। এরপর নতুন আমদানির চালান আসলে এবং নতুন করে রিফাইনারি থেকে সরবরাহ হলে তখন হয়তো জ্বালানি তেলের মজুদ আবারও বাড়বে। তো এই জায়গায় এখনো আতঙ্ক কাজ করতেছে, অর্থাৎ মানুষের মাঝে এখনো আস্থা ফেরেনি। আর এর পেছনে আরেকটি বড় কারণও রয়েছে যে রাজধানীর সব ফিলিং স্টেশনে কিন্তু একইভাবে তেল পাওয়া যাচ্ছে না। এখনো কিন্তু বড় একটা অংশ ফিলিং স্টেশন বন্ধ রয়েছে, সেগুলোতে জ্বালানি তেল না পেয়ে অন্য যেসব সচল পাম্প রয়েছে, যেমন আমরা এই মুহূর্তে আছি বিজয় সরণির যে সেনা কল্যাণ ট্রাস্টের যে ফিলিং স্টেশন, সেখানে লম্বা লাইন আছে। আমরা শাহবাগে দেখেছি মেঘনা ফিলিং স্টেশন, সেখানে লম্বা লাইন, এবং আসাদ গেটের ওখানে যমুনার একটি ফিলিং স্টেশন আছে, সেখানে তারা চেষ্টা করছেন আসলে গ্রাহকদের চাহিদা পূরণ করার, কিন্তু সেখানেও লম্বা লাইন আমরা দেখেছি। তো মূল কথা হচ্ছে যে কিছু কিছু পাম্প বন্ধ থাকার কারণে অন্য পাম্পগুলোতে চাপ বাড়ছে, ভোগান্তি বাড়ছে। আবার হচ্ছে যে যেসব পাম্পে এখন চাহিদা মতো সাপ্লাই দিচ্ছে, অর্থাৎ যেটা তাদের জন্য বরাদ্দ আছে, সেই জায়গায় আসলে চাপ পড়ে যাচ্ছে। এই বিষয়টা আসলে এখনো ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে এর মাঝেও কিন্তু কিছু কিছু অবৈধ মজুদ হচ্ছে, যেটা আসলে সরকার চেষ্টা করছে অভিযান চালিয়ে অবৈধ মজুদ বন্ধ করার জন্য, এবং সেখানে কিন্তু গতকালও 87,000 লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এই অভিযান চলমান রয়েছে এবং বিকল্প উৎস থেকেও সরকার আমদানি কন্টিনিউ করে আসলে। ধন্যবাদ রাকিব হাসান। আমরা ফিরবো নিশ্চয়ই পাম্পের কোনো খবর নতুন করে আপনার হাতে আসলে। ধন্যবাদ আপনাকে এখনকার মতো। দর্শক সহকর্মী রাকিব হাসান ছিলেন আমাদের সাথে। খুব শীঘ্রই সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে আনুপাতিক হারে গঠিত হবে সংবিধান সংশোধনী কমিটি বলে জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির 3য় বৈঠক শেষে গণমাধ্যমে এই কথা জানান তিনি। এই কমিটিতে দেশের কল্যাণে বিরোধী দল থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। বলেন 15 থেকে 20 সদস্য হতে পারে কমিটি। সদস্যের অডিও বিভ্রান্ত নিয়ে 5 এপ্রিল তদন্ত কমিটি পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়া হবে বলেও জানান তিনি। এ বিষয়ে বুধবার জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোটের সদস্যরা সাফ জানান তারা সংবিধান সংস্কার কমিটিতে থাকতে ইচ্ছুক, কিন্তু সংশোধনী কমিটিতে থাকবেন না তারা। সরকারের অত্যন্ত সদিচ্ছা আছে যে সংবিধান সংশোধন করতে হবে, আমাদের অনেক কিছুই করতে হবে। কাজে সেই সংবিধান সংশোধন করার জন্য একটা কমিটি হবে, সেটা হলো আমরা সকল দলের রিপ্রেজেন্টেটিভ রাখতে চাই। তারপরে আনুপাতিক হারে যার বিরোধী দলের রিপ্রেজেন্টেটিভ যারা থাকে, স্বতন্ত্রের মধ্য থেকেও আমরা 1 জনকে রাখতে চাই। রেখে সকলের মতামতকে নিয়ে সংবিধান সংশোধনের জন্য একটা কমিটি আমরা অচিরেই করব। এবার ঈদ যাত্রায় কিছু অব্যবস্থাপনার কথা স্বীকার করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। আগামী ঈদ যাত্রা আরও চ্যালেঞ্জিং হলেও যানবাহন চলাচল ব্যবস্থাপনা আরও ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বর্তমান সরকারের মেয়াদে 25 কোটি গাছের চারা লাগানো কর্মসূচির আওতায় সকালে নিজ মন্ত্রণালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে মন্ত্রী এসব কথা বলেন। শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদন। ঈদ এলেই নারীর টানে ঘরে ফেরার আকুতি থাকে রাজধানীবাসীর, কিন্তু সেই আনন্দ কালো হয়ে দাঁড়ায় দুর্ঘটনা। মুহূর্তে ঝরে পড়ে অনেক তাজা প্রাণ। প্রায় প্রতি বছরই ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনার চিত্র একই রকম। যাত্রী কল্যাণ সমিতির সবশেষ পরিসংখ্যান বলছে, এবছর পবিত্র ঈদ উল ফিতরে সড়ক ও রেলপথে দুর্ঘটনায় মারা গেছে 394 জন। নৌপথেও প্রাণ গেছে অনেকের। ত্রুটিপূর্ণ যোগাযোগ ব্যবস্থাপনায় এসব দুর্ঘটনার মূল কারণ। বুধবার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। ঈদযাত্রায় কিছু অব্যবস্থাপনার কথা স্বীকার করেন তিনি। প্রতিশ্রুতি দিয়েছেন আগামী ঈদযাত্রা আরও ঢেলে সাজানোর। কিছু কিছু চ্যালেঞ্জ আরও আছে, যেমন আমরা একটা জায়গায় একটু ব্যর্থ হয়েছি। আমাদের কথা ছিল ঈদের আগে 3 দিন, পরে 3 দিন ট্রাক, লরি, কাভার্ড ভ্যান চলবে না। আবার এই যে লাখ লাখ যানবাহন চলবে, সেখানে 2-4টা বিকল এরকম হয় না, আপনি এটাও আশা করতে পারেন না। এরকম 2-1টা জায়গায় যেখানে ব্যত্যয় হয়েছে, আমরা চিন্তা করছি আগামী কুরবানি ঈদে। আর আগামী কুরবানি ঈদে আরও বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে এখন তো 1.5 কোটি মানুষ ঢাকা ছাড়লো, সেখানে 1.5 কোটি মানুষ ঢাকা ছাড়বে, আর 1 কোটি কুরবানির পশু কাছাকাছি ঢাকায় আসবে, অর্থাৎ 2.5 কোটি যাত্রী। সরকার ঘোষিত কর্মসূচিতে নিজ মন্ত্রণালয়ের আওতায় 35 লাখেরও বেশি বৃক্ষরোপণের ঘোষণা দেন সেতুমন্ত্রী। বৃক্ষরোপণ কর্মসূচিটা জোরালোভাবে শুরু হবে, এই জন্য এই উদ্বোধনটা আমরা অ্যাকসেপ্ট করলাম। কিন্তু গাছ লাগানোর নামে যে কোনো জায়গায় গিয়ে কোনো উদ্বোধন অনুষ্ঠান করার প্লিজ প্রয়োজন নেই। পৃথিবীর অনেক দেশে আছে, আপনার একটা সন্তান এসেছে, আপনি তার সৌজন্যে 2টি গাছ লাগিয়ে দিয়েছেন, তার মানে কি হচ্ছে? প্রত্যেক বাড়ি 3টি-4টি করে গাছ হয়ে গিয়েছে। সরকারের কর্মসূচি বাস্তবায়নে দেশের প্রতিটি নাগরিককে এগিয়ে আসার আহ্বানও জানান শেখ রবিউল আলম। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা। চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে 2টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী। তিনি জানান, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী 5 বছরে 20,000 কিলোমিটার খাল খননের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে সরকার। বৈধ স্থাপনা উচ্ছেদে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে নদী, খাল, জলাশয় দখল না করতে বৈঠকে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। খাল আমরা উদ্বোধনী কাজ সমাপ্ত করেছি এবং সেই খালের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি এই যে আজকে এপ্রিল মাস, এই এপ্রিল মাসে আমরা আরও দুইটা খাল খননের কর্মসূচি হাতে নিচ্ছি, যেটি মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। একটি হলো ঝিনাইদহ জেলার শৈলকুপা, আরেকটি সম্ভবত ফেনীতে হবে। দেশজুড়ে বেড়েই চলেছে হামের প্রকোপ। রোগীর স্বজনরা জানান, বেশিরভাগ হাসপাতালে ওষুধ সংকট সহ নানা প্রতিবন্ধকতা রয়েছে। সচেতনতার অভাবের কথাও বলেছেন কেউ কেউ। স্বাস্থ্য কর্মকর্তারা এইসব সংকট স্বীকার করে বলেছেন, সমস্যা সমাধানের জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। সহকর্মীদের ছবিতে প্রতিবেদন। সিলেটে গত 5 দিনে 48 জনের এই রোগ শনাক্ত হয়েছে। তবে সুস্থ হয়ে 20 জন রোগী বাড়ি ফিরে গেলেও শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে এখনও ভর্তি আছেন 28 জন। হাসপাতালের আবাসিক কর্মকর্তা জানান, হাম মোকাবেলায় হাসপাতাল সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। তবে সিলেটে হামের নমুনা পরীক্ষার কোনো ব্যবস্থা না থাকায় নমুনা পাঠানো হচ্ছে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে। সন্দেহজনক হাম আমরা জ্বর, শ্বাসকষ্টের সাথে রেশ থাকলে আমরা হাম বলে শনাক্ত করতে পারি। এতে আসলে চিকিৎসার কোনো ব্যত্যয় আসলে তেমন একটা ঘটে না বললেই চলে। নেত্রকোনা সদর হাসপাতালে খোলা হয়েছে বিশেষ আইসোলেশন ওয়ার্ড। জেলার 10 উপজেলা থেকে এখন পর্যন্ত 9 জন শিশু হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। বর্তমানে চিকিৎসাধীন 5 জন। রোগীর স্বজনরা বলছেন, হামে আক্রান্তদের আলাদা ওয়ার্ডে রাখা হয়েছে, তবে চিকিৎসা সরঞ্জামের সংকট রয়েছে। চিকিৎসকরা বলছেন, সময় মতো টিকা না নিলে এটি শিশুদের জন্য প্রাণঘাতী হয়ে ওঠে। বিশেষ করে 0 থেকে 5 বছর বয়সী শিশুদের ঝুঁকি বেশি। একটা টাইপস আছে মিজলস উইথ মাউথ অর আই কমপ্লিকেশন, মানে বাচ্চার মুখের মধ্যে ঘা হয়ে যাবে, এখানে ক্ষত হয়ে যাবে, এতে চোখ দিয়ে পানি ভরবে, কনজাংটিভাইটিস বলি, চোখের মধ্যে পুজ আসবে। এই লক্ষণগুলো খারাপ, এদেরকে সিভিয়ার কমপ্লিকেটেড মিজলস বলা হয়। ইভেন এটা যদি ঠিকমতো চিকিৎসা না করা হয়, তাহলে বাচ্চার চোখের কর্নিয়া ক্লাউডিং হয়ে যায়, সে চোখ না দেখতে পারে। সারা দেশের মতো সিরাজগঞ্জেও বেড়েছে হাম। সিভিল সার্জন কার্যালয় বলছে, 29 মার্চ থেকে হাম রোগী কাউন্ট শুরু হয়েছে। রোগীর স্বজনরা বলছেন, শিশুদের টিকা দিতে হাসপাতালে গেলেও টিকা পাওয়া যায়নি। প্রথমে ঠান্ডা লাগছিল, তারপরে জ্বর আসছে, তারপরে এখানে শুক্রবার দিন ভর্তি হয়েছি। আমার বাচ্চার হাম উঠছে, যে বাচ্চার অবস্থা মানে সিরিয়াস ছিল, তার জন্য এখানে এসে ভর্তি হওয়ার পরে বাচ্চার ঠান্ডাটা কমছে, নাক দিয়ে পানি পড়াটা বন্ধ হয়েছে, জ্বরটাও কমছে। সার্বক্ষণিক তাদের মনিটরিং করতেছি এবং এখানে সব সার্বক্ষণিক ডাক্তার, নার্স যারা আছে সবাই অনেক আন্তরিক, তারা কাজ করতেছে। এখন তাদের পরিস্থিতি একটু ভালো, যে পেশেন্টগুলো ছিল তারা এখন অনেকটাই ভালো। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে সচেতনতা বাড়ানোর পাশাপাশি শিশুদের সময় মতো টিকা দেওয়ার আহ্বান জানান সিভিল সার্জন।
সন্দেহভাজন কেসগুলোকে আমরা আইডেন্টিফাই করতেছি এবং তাদের নমুনা সংগ্রহ করতেছি এবং যারা যে শিশুগুলো 1 থেকে 3 বছরের শিশু যারা হামের টিকা পায় নাই বা নেয় নাই তাদেরকে আমরা আইডেন্টিফাই করে টিকার ব্যবস্থা করতেছি। রাজবাড়ীতে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগী 5 জন, যাদের মধ্য থেকে 2 জন চিকিৎসা সেবা নিয়ে বাড়িতে ফিরেছে। সিভিল সার্জন জানান, বর্তমানে জেলায় 4100 হামের টিকা মজুদ আছে। প্রকোপটা রোধ করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। আমাদের কাছে এখনও মজুদ 4100-এর মতো আমাদের হামের টিকা আছে এবং আমাদের টিকা দেয়া অব্যাহত আছে, আমাদের স্বাস্থ্য সহকারীদের মধ্যে চলতেছে। 2025 সালে রাজবাড়ীতেই 24,558 জনকে হামের টিকা দেওয়া হয়েছিল। হাসান আহমেদ, 71। জাতিসংঘের সাধারণ অধিবেশনের সভাপতি পদে লড়তে যাচ্ছে বাংলাদেশ। ইউরোপের দেশ সাইপ্রাসের পররাষ্ট্র সচিবের সাথে প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। অত্যন্ত মর্যাদাপূর্ণ এই পদে জয়ী হতে হলে বাংলাদেশকে আগামী 2 মাসের প্রতিটি সুযোগ কাজে লাগাতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়া বিভিন্ন অঞ্চলের ভোট টানতে নিতে হবে নানা রকম পলিসি। 40 বছর পর সামনে আসা এই সুযোগের কতটুকু কাজে লাগাতে পারবে বাংলাদেশ, সেই হিসেব কষেছেন সুফিয়ান ফারাবী। 1986 সালে বাংলাদেশের তখনকার পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী জাতিসংঘের 41তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘ 40 বছর পর বাংলাদেশকে আবারও ভৌগোলিক অবস্থান ওই পদে সভাপতিত্ব করার সুযোগ এনে দিয়েছে। জাতিসংঘের পূর্ণ সদস্য রাষ্ট্র না হওয়ায় ফিলিস্তিন তাদের প্রার্থী তুলে নিয়েছে। তাই বাংলাদেশ নিজেদের সিদ্ধান্ত বলবৎ রেখে এই পদে জয়ী হওয়ার চেষ্টা চালাচ্ছে। নির্বাচিত হওয়ার পর নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ওআইসি সম্মেলনে অংশ নেওয়ার মাধ্যমে নির্বাচনী ক্যাম্পেইন শুরু করেছেন। এরপর তুরস্ক ও যুক্তরাষ্ট্র সফর করেছেন ডক্টর খলিলুর রহমান। অন্যদিকে মন্ত্রণালয়ে দেখা করতে আসা ঢাকার কূটনীতিকদের কাছেও ভোট চেয়েছে বাংলাদেশ। ওআইসি থেকে মিলেছে আশ্বাস, পাশে থাকার দৃঢ় সম্ভাবনা আছে এশিয়া প্যাসিফিকের দেশগুলোর। আর কূটনীতির উপর নির্ভর করছে ওয়েস্টের ভোটের হিসেব নিকেশ, এমনটাই মনে করছেন অক্সফোর্ড ইউনিভার্সিটির এই গবেষক। তাদের ওইখানে আউটরিচ বাড়ানো বিভিন্ন প্রক্রিয়ায় আমাদের স্কলারদের সাথে ডায়াসপোরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এই যে একটা মোমেন্টাম তৈরি করা, এবং আমি শিওর যে বাংলাদেশের যে এনগেজমেন্ট পিস কিপিং মিশনে আমরা ওয়েল রেপোর্টেড রিজনাল কানেক্টিভিটি ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে ইভেন ল্যাতিন আমেরিকার সাথেও আপনি যেটা বলেছেন যে নর্ডিক কান্ট্রিজ, স্ক্যান্ডিনেভিয়ান বা ল্যাতিন আমেরিকা, আমাদের কিন্তু পাবলিক ডিপ্লোমেসি অনেক ভালো, যদিও আমাদের মিশনের সংখ্যা খুব কম, বাট আমাদের স্পোর্টস ডিপ্লোমেসির দিক থেকে দেখেন। বাট আই বিলিভ যে ওআইসি থেকে শুরু করে ওআইসি অ্যাক্টিভলি বাংলাদেশ ক্যান্ডিডেটসিকে সাপোর্ট দিচ্ছে, যে এটা সার্টেনলি একটা মোমেন্টাম এসেছে, তবে এটাকে কাজে লাগাতে হবে। সাবেক রাষ্ট্রদূত আব্দুল হাইয়ের মতে ইরান যুদ্ধে বাংলাদেশের ভূমিকা এই নির্বাচনের ফলাফলের প্রভাবক হবে। এই ইরানের যুদ্ধের ফলে গ্লোবাল পলিটিক্সটা কোন রকম শেপ নেয়, সেইখানে আমরা কোন দিকে অবস্থান করছি। আমরা যদি একটা মেজরিটির দিকে যাই, সেই ক্ষেত্রে আমাদের ভোটের মেজরিটি পাওয়ার সম্ভাবনা থাকে। আর আমরা যদি এমন একটা সাইডে অবস্থান করি যে অবস্থানের কারণে আমাদের ভোট হয়তো কমে যেতে পারে। মানে পৃথিবীর সকল দেশই তো এই বিষয়টাতে এখন মোটামুটিভাবে সম্পৃক্ত। তো সেই ক্ষেত্রে এটা সামনের দিকে আরও অগ্রসর হবে, এর নিষ্পত্তি কেমন হবে, সেই হিসাবে কিন্তু একটা বিশ্ব রাজনীতির একটা নতুন ধারা আসবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপকের মতে গণতান্ত্রিক যাত্রা বিশ্বের বুকে বাংলাদেশের ইতিবাচক ভূমিকা তৈরি করেছে। ফলে সম্মানজনক এই পদে বাংলাদেশকে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী মনে করছেন তিনি। বাংলাদেশ সবসময় কিন্তু গ্লোবাল সাউথের নেতৃত্ব দেওয়ার চেষ্টা করে, এলডিসি কান্ট্রিগুলো নেতৃত্ব দেওয়ার চেষ্টা করে। এইখানে জয়ী হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের নেতৃত্বের জায়গাটা আরও এগিয়ে যাবে, এগুলো খুব গুরুত্বপূর্ণ। তার মতে জাতিসংঘের 81তম অধিবেশনের সভাপতির পদে বাংলাদেশের বিজয় কূটনৈতিক অর্জন হিসেবেই ইতিহাসে লেখা থাকবে। সুফিয়ান ফারাবী, 71, ঢাকা। নকলমুক্ত ও স্বচ্ছ পরীক্ষা নিশ্চিতে এবার কঠোর অবস্থানে সরকার। সিসি ক্যামেরা ও জামার সহ 11 দফা নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে এবার এসএসসি পরীক্ষা নিয়ে ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এতে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে শিক্ষার্থী এবং অভিভাবকরা, যা বাস্তবায়নে চ্যালেঞ্জের কথাও বলছেন শিক্ষকরা। শিক্ষাবিদদের মতে তাৎক্ষণিক পদক্ষেপের পাশাপাশি দীর্ঘমেয়াদী পরিকল্পনায় পারে নকল ঠেকাতে। বিস্তারিত জুলিয়া তানহার প্রতিবেদনে।
পরীক্ষা কেন্দ্রে নকল প্রতিরোধে অতীতে নানা উদ্যোগ নেওয়া হলেও কার্যকর ফল মেলেনি। আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষার সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত করতে এবার কঠোর অবস্থানে সরকার। জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে প্রথমবারের মতো পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা ও জ্যামার স্থাপন সহ 11 দফা নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। নির্দেশনা অনুযায়ী প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা বসাতে হবে, পরীক্ষা শুরুর আগেই অকেজো ক্যামেরা সচল করা ও সার্বিক নিরাপত্তা জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রশ্ন ফাঁস ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার ঠেকাতে জ্যামার ব্যবহারের কথাও বলা হয়েছে। সরকারের এই সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান শিক্ষার্থী ও অভিভাবকরা। এটা একটা ভালো দিক যে নকল প্রতিরোধ হবে। আমি যা পারবো তাই তো লিখবো, তাই রেজাল্ট হবে। কিন্তু অনেকের এনজাইটি থাকে ক্যামেরার প্রতি, যে একজন তাকে দেখতেছে। আমি ভয় না পাইলেও আমার আরেকটা ফ্রেন্ড যার কনফিডেন্স কম, সে ভয় পাইতে পারে। যাদের একটু দুর্বলতা আছে তাদের জন্য হয়তো একটু প্রবলেম মনে হবে, তবে ইন দ্য লং রানে এটা মনে হয় একটু সময় নিয়ে যদি করা হয় তাহলে ঠিক আছে। সৃজনশীলতা এখানে নকল করার কোনো পদ্ধতি নাই, যে নকল নিয়ে যাবে, ওটা কমন পড়বে আর ওটা ওরা লিখবে, এর কোনো যৌক্তিকতা নাই এখানে যে ক্যামেরা দেয়। আর শিক্ষকরা মনে করেন ঢাকার বাইরে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এই সিদ্ধান্ত হতে পারে বাড়তি চাপ। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে যে সিসি ক্যামেরা বা এখনো নেই, আর যদি স্থাপনও করে তো এটা মানে মনিটর করে একটু কষ্ট হয়ে যাবে। আর এই অল্প সময়ের মধ্যে এটা বাস্তবায়ন করা প্রতিটা বিদ্যালয়ের ক্ষেত্রে সমস্ত বাংলাদেশে খুব কঠিন হবে। যে ক্যামেরাটা লাগানো হবে আমাদের সারা দেশে সব জায়গায়, তো মনে হয় এই লজিস্টিক সাপোর্ট দেওয়াটা অনেক কঠিন হয়ে দাঁড়াবে। এটা একটা হয়তোবা কোনো জায়গায় কম বেশি হতে পারে। অন্যদিকে এই শিক্ষা গবেষক বলছেন শুধু তাৎক্ষণিক পদক্ষেপ নয়, প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আমার কাছে মনে হচ্ছে প্রথমত এর বাহুল্য। এর আগে দরকার ছিল আমার শিক্ষা নীতি তৈরি করা, কমিশনের আলোকে সেই শিক্ষা সংস্কার কমিশন করে একটা শিক্ষা নীতি তৈরি করা, সেই নীতির আলোকে ক্যারিকুলাম, পাঠ্যপুস্তক, মূল্যায়ন পদ্ধতি, এই সব কিছু হবে সেই নীতিমালার আলোকে। স্বাভাবিক পরিবেশে শিক্ষার্থীরা যে এই পরীক্ষা দিতে পারবে, এটা যাতে বাধাগ্রস্ত না হয় সেটা মেকশিওর করা লাগবে। সব মিলিয়ে শিক্ষা খাতে নকল প্রতিরোধে সরকারের কঠোর অবস্থান প্রশংসিত হলেও এর কার্যকর বাস্তবায়নই এখন বড় চ্যালেঞ্জ। জুলিয়া তানহা, ৭১, ঢাকা। দর্শক, এই মুহূর্তে আমরা সচিবালয়ে যেতে চাই। সেখানে স্বাস্থ্যমন্ত্রী কথা বলছেন গণমাধ্যম কর্মীদের সামনে, আমরা যুক্ত হচ্ছি সেখানে। এইটা কতটুকু সাকসেসফুল হয়েছে এটা আপনারা বিবেচনা করবেন। আমি অতীতের সমালোচনা করতে চাই না, তবে এটুকু বলবো যে আমাদের টোটাল জেনারেশনটা তখনকার কাভার করতে পারেনি, অসম্পূর্ণ অবস্থায় এটাকে আমাদের ধারণা শেষ করেছে, এবং এটাই সত্য। আমরা মাত্র এক সপ্তাহ আগে ৬০৪ কোটি টাকা বরাদ্দ করেছি ভ্যাকসিনগুলি কালেক্ট করার জন্য ইউনিসেফের মাধ্যমে, এডিবি আন্ডার দ্য এডিবি লোন, যেটা করোনাকালীন লোন ছিল, সেটা অব্যয়িত ছিল। ওই টাকাটাকে আমরা শিফট করে উইথ দ্য পারমিশন অফ দ্য ফিনান্স মিনিস্ট্রি অ্যান্ড এডিবি কনসার্ট নিয়ে আমরা সেটাকে নতুনভাবে ইউনিসেফ থেকে ভ্যাকসিন কালেক্ট করার জন্য আমরা মঞ্জুরি দিয়েছি। ক্যাবিনেট মঞ্জুরি হয়েছে, ইট ইজ অন দ্য ওয়ে নাও, আমরা চিঠিও দিয়ে দিয়েছি। বাট ইট ইজ এ প্রসেস, ইট উইল টেকস সাম টাইম। এই সময়টা কালক্ষেপণ না করার লক্ষ্যে, যেহেতু আমাদের সামনে খুব একটা জরুরি সময়, আমাদের বাচ্চারা আক্রান্ত হচ্ছে, সেই কারণে আমরা এটাকে আমাদের কাছে বর্তমানে, আমাদের কাছে না, ডাবির কাছে, গ্যাবি বলে, হ্যাঁ, ওদের কাছে একটা স্টক আছে 21.9 মিলিয়ন ডোজেস অফ মিজেল ভ্যাকসিন। ইনশাল্লাহ অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করতেছি, অ্যালং উইথ দ্য সিরিঞ্জেস আমরা আগামীকাল এবং পরশুর মধ্যে এগুলি কালেক্ট করে আমরা আমাদের উপজেলা লেভেলে, যেখানে ওইখানে ম্যাপটা নেই, যেই জায়গাগুলি আমাদের সবচেয়ে বেশি এফেক্টেড উপজেলা, ইউনিসেফ হ্যাজ গট দ্যাট লিস্ট। ওই লিস্ট অনুযায়ী আমরা প্রত্যেকটা উপজেলায় আমরা ভ্যাকসিন পাঠিয়ে দেবো। আগামী 2 দিনের ভিতরে ভ্যাকসিন এবং সিরিঞ্জেস আমরা গ্রাম অঞ্চলে পাঠিয়ে দেবো। ইনশাল্লাহ রবিবার সকাল থেকে আমরা নিজেরা বিভিন্ন জায়গায় এটার উদ্বোধনী শুরু করবো ইনশাল্লাহ। এটা একটা আমাদের জন্য অত্যন্ত সুন্দর খবর। এর সাথে আরেকটা কথা আপনাদেরকে বলি, যত ভয়াবহভাবে মিজেলস আমাদেরকে আক্রমণ করেছে, আমরা তার চেয়ে দ্রুত গতিতে কিন্তু অ্যাকোমোডেট করার চেষ্টা করেছি। কিছু ক্যাজুয়ালিটিস হয়েছে, বাট অবশ্যই বলবো এটা আমাদের অনেকটা সার্থকতা, উই হ্যাভ ম্যানেজড ইট প্রপারলি। আমরা ওয়ার্ড ম্যানেজ করেছি,
বিভিন্ন জায়গায়, এবং আমরা অতি তড়িৎ গতিতে বেসরকারি খাত থেকে আমরা ভেন্টিলেটর কালেক্ট করি, যেটা খুবই দরকার ছিল। ভেন্টিলেটর কালেক্ট করে আমরা সব জায়গায় ভেন্টিলেটরের ব্যবস্থা করেছি, যাতে করে ভেন্টিলেশন দেওয়া যায়, বাচ্চারা যাতে অক্সিজেন অভাবে মারা না যায়। ওভার অ্যান্ড অ্যাবাভ আপনাদেরকে আরও বলে, গণতান্ত্রিক সরকারের গতিশীল নেতৃত্বে আমাদের সম্মানিত ডাক্তারগণেরও বেশ কিছু অংশ, যাদের সেই প্রতিবাদে ওনারা এগিয়ে আসছেন। যেমন অনেক সময় ভেন্টিলেশনের মাধ্যমে, খুব খেয়াল করে কথাটা শুনবেন, ওই কাগজটা আছে পিএস সাহেব, আমার প্রিন্ট কাগজটা কালকে যেটা এখানে ইয়ে হয়েছে, ওই যে মেশিন অক্সিজেন দেওয়া ডাবল, ওইটা নিয়ে আসেন। মানে মিজেলসে কেন রোগী মারা যায়? মিজেলস থেকে নিউমোনিয়া হয়। নিউমোনিয়াতে লাংসের ভিতরে কিছু শ্লেষ্মা জমে যায়, কিছু আঠালো মুখের লালা যেভাবে বলেন, ডাক্তারি ভাষায় কী বলে জানি না, জমে যায়। জমে গিয়ে তার যে ছিদ্রগুলি থাকে, লাংয়ের যে স্পেসগুলি থাকে অক্সিজেনকে নেওয়ার জন্য, ইনটেক করার জন্য, ওগুলি বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলে লাংয়ের ভিতরে কম অক্সিজেন পাস হয়, যেই কারণে নিউমোনিয়াতে যখন আক্রান্ত হয়ে যায় মিজেলসে রোগীগুলি মারা যায়। তা আমাদের ডক্টর তাহমিন অফ ICDDRB, হি হ্যাজ স্টার্টেড এ প্রসেস, আমি বলবো ইনভেন্টেড এ প্রসেস, সায়েন্টিফিক প্রসেস, যেটা থেকে আমার অক্সিজেনের আয় হবে, মৃত্যুর হাত থেকে আল্লাহ যদি রহমত থাকে তাহলে বেঁচে যাবে। সেটা হলো একটা কন্টেনারে পানি থাকবে, ছোটো একটা কন্টেনার, ওই কন্টেনার পানি থাকবে, আর অক্সিজেনের সিলিন্ডার থেকে অক্সিজেনটা যে টিউবটা দিয়ে পাস করবে বাচ্চার নাকে, ওইটার সাথে প্যারালেল আরেকটা লাইন থাকবে কন্টেনারে। বাচ্চা যখন ইনটেক করবে, অক্সিজেনটা যখন নেবে, তখন অক্সিজেনটা, কিন্তু আমি আগেই বলেছি, শ্লেষ্মার কারণে। দর্শক, আমরা এতক্ষণ সরাসরি স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যে যুক্ত ছিলাম। ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে বিশেষ অভিযান পরিচালনা করছে ঢাকা মহানগর পুলিশ। আজ থেকে আগামী 5 দিন পর্যন্ত অভিযান পরিচালনা করবে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। 5 দিনের পরিকল্পিত উচ্ছেদ অভিযানের প্রথম দিনে মগবাজার ক্রসিং থেকে বাংলা মোটর, ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড থেকে বক্সিবাজার হয়ে চানখারপুল, বংশাল ও নর্থ সাউথ রোড, নাইটেঙ্গেল মোড় থেকে আরামবাগ, ইন্দিরা রোড, গ্রিন রোড, আনন্দ সিনেমা হল, বসুন্ধরা ও কাউরানবাজার সহ 8টি এলাকায় অভিযান চালানো হয়েছে। অভিযানে ফুটপাত দখল করে গড়ে ওঠা চায়ের দোকান সহ বিভিন্ন অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়। জব্দ করা মালামাল পিকআপে তুলে নেওয়া হয়। এছাড়া ফুটপাত দখল করে রাখা গাড়ির বিরুদ্ধে ভিডিও মামলা দেওয়া হয় এবং অনেক দখলদারকে জরিমানাও করা হয়। গণবিজ্ঞপ্তি দেওয়ার পরে আজকে আমাদের প্রথম অভিযান। আমরা আজকে এই যে আপনাদেরকে জানিয়ে আমরা অভিযানে আসছি, আমরা সতর্ক করার জন্য আসছি। এরপরে আমরা গোপনে আসবো, অর্থাৎ অনেকে তো আজকে সরে গিয়েছে, আমরা তাদেরকে পাইনি। আমার কথা হচ্ছে, যারা সরে গিয়েছে ওরা যেন আর ফেরত না আসে। যদি ফেরত আসে, পরবর্তীতে আমরা কঠোর একটা অবস্থানে যাব। উচ্ছেদ হওয়া দোকানিরা বলছেন, জীবিকার তাগিদেই তারা ফুটপাতে ব্যবসা করেন। ফুটপাত তো বুঝি, সবই তো ফুটপাত। সব যদি ফুটপাতে আমরা কি করে খামো, কই যাবো, কই একটা প্রচেষ্টা থাকতে হবে আমাদের। আমরা যারা সাধারণ গরিব মানুষ আছি, ধরেন যারা রিক্সার ড্রাইভার, ওরা তো রিক্সাই চালাই খাইতে হইব। আমি জানি যে 4 চামিচ গেল লাড়তে, আমি রিক্সা চালাম কেমনে। পথচারীরা অভিযোগ করছেন, ফুটপাত দখল করে দোকান বসানোর কারণে চলাচলে মারাত্মক সমস্যা হয়। এতে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হয় তাদের। বাচ্চা নিয়ে যাই, চায়ের পানি পড়ে, ডিম পড়ে, শরীরে ফোচকা পড়ে, কিচ্ছু বলার নাই। মনে হয় এই ফুটপাতটা তাদের কিনা। আমরা যে বাচ্চাদের নিয়ে যাব, এটার কোনো নিরাপত্তা নাই, শরীরে গরম পানি পড়ে। ডিএমপি জানিয়েছে 5 এপ্রিল পর্যন্ত রাজধানীর 32টি স্থানে এই অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে। সবুজ মাহমুদ, 71, ঢাকা। দর্শক, আমরা সবুজ মাহমুদের প্রতিবেদন দেখছিলাম। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাতে একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাদ্দে এ তথ্য নিশ্চিত করেছে গলফ নিউজ। এতে বলা হয়, একটি ড্রোন ফুজাইরাতে আসার পর এটিকে ভূপাতিত করা হয়। ওই সময় ড্রোনটির ধ্বংসাবশেষ আল রিফা এলাকার একটি খামারে গিয়ে পড়ে। এতে সেখানে কাজ করা অবস্থায় এক বাংলাদেশির মৃত্যু হয়। তবে তার নাম পরিচয় কিছুই জানায়নি আরব আমিরাত কর্তৃপক্ষ। ঘটনাস্থলে জরুরি পরিষেবার উদ্ধার কাজ করছে বলেও জানিয়েছে তারা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।